1959 সাল। সোভিয়েত ইউনিয়নের উত্তর উরাল পর্বতমালা। তখন কেউ কল্পনাও করতে পারেনি যে একটি সাধারণ পাহাড়ি অভিযান একদিন বিশ্বের সবচেয়ে বিখ্যাত রহস্যগুলির একটি হয়ে উঠবে। সবকিছু শুরু হয় জানুয়ারি মাসে। একদল তরুণ ট্রেকার একটি কঠিন শীতকালীন অভিযানের পরিকল্পনা করে। তাদের লক্ষ্য ছিল উত্তর উরালের বরফে ঢাকা পাহাড়ি অঞ্চল। দলটির নেতা ছিলেন 23 বছর বয়সী ইগর ডায়াটলভ। তিনি ছিলেন অভিজ্ঞ ট্রেকার এবং সবার কাছে সম্মানিত। মোট 10 জন সদস্য এই অভিযানে যোগ দিয়েছিলেন। তাদের মধ্যে ছিল প্রকৌশলী এবং অভিজ্ঞ পর্বতারোহী। সবাই জানতো এই যাত্রা সহজ হবে না, কিন্তু কেউ ভাবেনি যে এটি তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে। 23 জানুয়ারি 1959 দলটি যাত্রা শুরু করে। তাদের মুখে ছিল আত্মবিশ্বাস। পথে তারা ছবি তুলছিল, হাসছিল, মজা করছিল। কিন্তু যাত্রার কয়েকদিনের মধ্যেই সমস্যা দেখা দেয়। দলের একজন সদস্য ইউরি ইউদিন অসুস্থ হয়ে পড়েন। তার শরীর আর এগিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল না। অনেক ভেবে তিনি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তখন হয়তো তিনি ভেবেছিলেন তার দুর্ভাগ্য হয়েছে, কিন্তু বাস্তবে সেই সিদ্ধান্তই তার জীবন বাঁচিয়ে দেয়। কারণ পরবর্তীতে তিনিই ছিলেন অভিযানের একমাত্র সদস্য যিনি জীবিত ছিলেন। বাকি 9 জন আর কখনো বাড়ি ফিরতে পারেনি। ইউরি ফিরে যাওয়ার পর বাকি 9 জন তাদের যাত্রা চালিয়ে যায়। চারিদিকে ছিল শুধুই বরফ, প্রচণ্ড ঠান্ডা। কখনো কখনো তাপমাত্রা -30 ডিগ্রির নিচে নেমে যাচ্ছিল। তবুও তারা এগিয়ে চলছিল। তারা ডায়েরি লিখছিল, ছবি তুলছিল, সব কিছুই ছিল স্বাভাবিক। কোনো বিপদের ইঙ্গিত ছিল না। 31 জানুয়ারি দলটি পাহাড়ি অঞ্চলের আরও গভীরে প্রবেশ করে। তারা অতিরিক্ত খাবার এবং কিছু সরঞ্জাম একটি জায়গায় রেখে দেয়। পরিকল্পনা ছিল ফেরার পথে সেগুলো ব্যবহার করবে। সেদিন রাতেও সব কিছু ঠিকঠাক ছিল। কেউ জানতো না সামনে কি অপেক্ষা করছে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। এই দিনটিই ছিল তাদের জীবনের শেষ দিন। সকাল থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করে। তুষার ঝড় বাড়ছিল, দৃশ্যমানতা কমে যাচ্ছিল। দলটি ধীরে ধীরে পথ হারিয়ে ফেলে। তারা পরিকল্পিত পথ থেকে সরে যায়। সন্ধ্যা ঘনিয়ে এলে তারা একটি পাহাড়ের ঢালে তাঁবু খাটানোর সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তই পরবর্তীতে তদন্তকারীদের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হয়ে দাঁড়ায়। কারণ কাছেই ছিল বনা অঞ্চল, সেখানে গেলে বাতাস কম লাগতো, আশ্রয় ভালো পাওয়া যেত। তাহলে তারা পাহাড়ের খোলা ঢালেই তাঁবু খাটালো কেন? আজও এর সঠিক উত্তর জানা যায়নি। সেদিন রাতে 9 জন অভিযাত্রী তাঁবুর ভেতরে ছিল। তারা রাতের খাবার খেয়েছিল, বিশ্রামের প্রস্তুতি নিচ্ছিল, সব কিছু স্বাভাবিক ছিল। কিন্তু রাতের কোনো এক সময় এমন কিছু ঘটেছিল যা তাদের সবাইকে আতঙ্কিত করে তোলে। এমন কিছু যার কারণে তারা প্রচণ্ড ঠান্ডার মধ্যেই তাঁবু ছেড়ে বেরিয়ে যায়, জুতো, গরম জামা কাপড় এবং সরঞ্জাম ছাড়াই। আর এরপর তাদের জীবন চিরতরে বদলে যায়। তাদের 16 দিনের মধ্যেই ফিরে আসার কথা ছিল, কিন্তু তারা ফিরল না। 1 দিন গেল, 2 দিন গেল, এমন করে 15 দিন কেটে গেল। তবুও কোনো খবর এলো না। প্রথমে পরিবারগুলো ভেবেছিল হয়তো আবহাওয়ার কারণে দেরি হচ্ছে, কিন্তু সময় যত বাড়ছিল উদ্বেগও তত বাড়ছিল। সবশেষে অনুসন্ধান অভিযান শুরু করা হয়। আর কয়েকদিন পরেই উদ্ধারকারী এমন কিছু দেখতে পায় যা আজও পৃথিবীর অন্যতম বড় রহস্য হয়ে রয়েছে। একটি তাঁবু, ভিতর থেকে কাটা, বরফের ওপর অদ্ভুত পদচিহ্ন, আর নিখোঁজ 9 জন মানুষ। সেদিন রাতে আসলে কি ঘটেছিল সেই উত্তর খুঁজতেই শুরু হয় ইতিহাসের অন্যতম রহস্যময় তদন্ত। ফেব্রুয়ারি 1959। নির্ধারিত সময় পেরিয়ে গেছে, কিন্তু 9 জন অভিযাত্রীর কোনো খবর নেই। প্রথমে সবাই ভেবেছিল হয়তো আবহাওয়ার কারণে তারা দেরি করছে, কারণ অভিজ্ঞ ট্রেকারদের ক্ষেত্রে কয়েক দিনের দেরি অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু দিন যত যাচ্ছিল উদ্বেগও তত বাড়ছিল। অবশেষে পরিবার এবং বন্ধুরা কর্তৃপক্ষের ওপর চাপ দিতে শুরু করে। এরপর শুরু হয় অনুসন্ধান অভিযান।
উদ্ধারকারী দল বরফের ঢাকা পাহাড়ে পৌঁছায়। তারা জানতো আবহাওয়া খারাপ ছিল, কিন্তু তারা কল্পনাও করতে পারেনি সামনে কি অপেক্ষা করছে। কয়েকদিন খোঁজার পর 26শে ফেব্রুয়ারি তারা একটি তাঁবু দেখতে পায়। এটাই ছিল ডায়েটলগ দলের তাঁবু। দূর থেকে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু কাছে যেতেই রহস্য শুরু হয়। তাঁবুর ভিতরে ছিল খাবার, ছিল গরম কাপড়, ছিল জুতো, ক্যামেরা, ছিল ব্যক্তিগত জিনিসপত্র, কিন্তু তাঁবুর ভেতরে কেউ ছিল না। আরও ভয়ঙ্কর বিষয় ছিল, তাঁবুর কাপড় কয়েক জায়গায় কাটা ছিল এবং তদন্তকারীরা দেখতে পান কাটাগুলো ভেতর দিক থেকে, অর্থাৎ তাঁবুর ভিতরে থাকা মানুষগুলো নিজেরাই কাপড় কেটে বেরিয়েছে। কিন্তু কেন, কিসের এত ভয় ছিল? সাধারণ অবস্থায় কেউ তাঁবু থেকে বের হলে দরজা ব্যবহার করত, কিন্তু এখানে তারা সেই সময়টুকুও নেয়নি। মনে হচ্ছিল কোনো অজানা আতঙ্ক তাদের কয়েক সেকেন্ডের মধ্যে তাঁবু ছেড়ে বের হতে বাধ্য করেছিল। আরও অবাক করার বিষয়, তাদের বেশিরভাগ জুতোও পরে যায়নি। প্রচণ্ড ঠান্ডার মধ্যে কেউ স্বেচ্ছায় এমন কাজ করবে না। তদন্তকারীরা এরপর বরফের ওপর কিছু পদচিহ্ন খুঁজে পান। সেগুলো পাহাড়ের নিচের দিকে যাচ্ছিল। কিছু পদচিহ্ন ছিল খালি পায়ের, কিছু ছিল শুধু মোজা পরা অবস্থায়। এর মানে তারা আতঙ্কের মধ্যেই বেরিয়ে এসেছিল। উদ্ধারকারীরা সেই পদচিহ্ন অনুসরণ করতে শুরু করে। প্রায় 1.5 কিলোমিটার দূরে একটি বড় সিডার গাছের কাছে পৌঁছে তারা প্রথম ভয়ঙ্কর আবিষ্কারটি করে। গাছের নিচে আগুন জ্বালানোর চিহ্ন ছিল, কয়েকটি পোড়া ডালও পাওয়া যায়। মনে হচ্ছিল কেউ সেখানে আগুন জ্বালিয়ে বাঁচার চেষ্টা করেছিল। সেখানেই পাওয়া যায় প্রথম 2 অভিযাত্রীর মৃতদেহ। তারা ছিল ইউরি দেরোস্কো এবং ইউরি ত্রিভনিস্কো। তাদের শরীরে পর্যাপ্ত গরম কাপড় ছিল না। তারা প্রচণ্ড ঠান্ডার সঙ্গে লড়াই করছিল, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। তদন্তকারীরা গাছটির দিকে তাকিয়ে আরও একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। গাছের অনেক উঁচু পর্যন্ত ডাল ভাঙা ছিল, যেন কেউ উপরে উঠে দূরে কিছু দেখার চেষ্টা করেছিল, হয়তো তাঁবুর দিকে, হয়তো অন্য কিছু। কিন্তু সেই অন্য কিছু কি ছিল, এই প্রশ্নের উত্তর আজও মেলেনি। এরপর অনুসন্ধানকারীরা গাছ আর তাঁবুর মাঝামাঝি এলাকায় তল্লাশি শুরু করে। সেখানেই তারা আরও 3টি মৃতদেহ খুঁজে পায়। প্রথমে পাওয়া যায় দলের নেতা ইগর ডায়েটলগকে। তার কিছু দূরে পাওয়া যায় জিনা কোলোমোগো রোভাকে। আরও সামনে পাওয়া যায় রুস্তম সোলবদ্দিনকে। তাদের অবস্থা দেখে তদন্তকারীরা একটি বিষয় বুঝতে পারেন, 3 জন যেন আবার তাঁবুর দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। সম্ভবত তারা বুঝতে পেরেছিলেন যে গরম কাপড় আর সরঞ্জাম ছাড়া বেঁচে থাকা অসম্ভব। তাই তারা আবার পাহাড়ের দিকে রওনা হয়েছিল, কিন্তু তারা আর পৌঁছাতে পারেনি। বরফ আর ঠান্ডা তাদের থামিয়ে দেয়। এই পর্যন্ত 5 জনের দেহ পাওয়া গেছে, কিন্তু বাকি 4 জন কোথায়? তারা কি এখনো জীবিত ছিল, নাকি তাদেরও একই পরিণতি হয়েছে? উদ্ধারকারীরা উত্তর খুঁজতে থাকে, কিন্তু তখনও কেউ জানতো না যে সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার এখনো বাকি আছে। মাস কেটে গেল, এপ্রিল মাসও চলে গেল, কিন্তু এখনো 4 জন অভিযাত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি। বরফে ঢাকা পাহাড়ে অনুসন্ধান চালিয়ে যাওয়া খুব কঠিন ছিল। চারদিকে কয়েক মিটার উঁচু বরফ, প্রতিটি দিন কেটে যাচ্ছিল অনিশ্চয়তার মধ্যে। অনুসন্ধানকারীরা জানতো, যদি বাকি 4 জনের দেহ খুঁজে পাওয়া যায় তাহলে হয়তো রহস্যের কিছু উত্তর মিলতে পারে। অবশেষে মে মাসে বরফ গলতে শুরু করে। অনুসন্ধানকারীরা আবার সেই এলাকায় তল্লাশি চালায়। এবার তারা একটি ছোট্ট খাদ বা গিরিখাদের দিকে মনোযোগ দেয়। সেখানেই পাওয়া যায় বাকি 4 জনের দেহ। কিন্তু এবার যে দৃশ্য দেখা গেল তা আগের 5 জনের চেয়ে অনেক বেশি অদ্ভুত ছিল। কারণ এই 4 জন শুধু ঠান্ডায় মারা যায়নি, তাদের শরীরে ছিল গুরুতর আঘাত। এমন আঘাত যা তদন্তকারীদের বিভ্রান্ত করে দেয়। আঘাতের শক্তি এতটাই বেশি ছিল যে তদন্তকারীরা পরে মন্তব্য করেছিল, এই ধরনের আঘাত অনেকটা বড় গাড়ির ধাক্কার মতো শক্তিশালী কোনো প্রভাবের সঙ্গে তুলনা করা যায়।
কিন্তু সবচেয়ে আলোচিত বিষয় ছিল লিউ দুমিনিনার দেহে দীর্ঘ সময় বরফ, পানি এবং প্রাকৃতিক পরিবেশে থাকার কারণে তার দেহের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। এই বিষয়টি পরবর্তীতে নানা গুজব এবং রহস্যের জন্ম দেয়। তো অনেক সংবাদপত্র ও বই ঘটনাটিকে আরও রহস্যময়ভাবে উপস্থাপন করতে শুরু করে। ফলে সাধারণ মানুষের মধ্যে ধারণা তৈরি হয়ে যায় যে এখানে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। তদন্তকারীরা যত বেশি তথ্য সংগ্রহ করছিলেন, ঘটনা তত জটিল হয়ে উঠছিল। এদিকে 5 জনের মৃত্যু ঠান্ডা জনিত বলে মনে হচ্ছিল, অন্যদিকে শেষ 4 জনের আঘাত ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। তাহলে কি তারা কোনো দুর্ঘটনার শিকার হয়েছিল, নাকি তাদের ওপর অন্য কিছু আঘাত করেছিল? আরও একটি বিষয় তদন্তকারীদের অবাক করেছিল, দলের সদস্যরা একসঙ্গে মারা যায়নি। মনে হচ্ছিল তারা বিভিন্ন সময়ে বাঁচার চেষ্টা করছিল। প্রথমে তাঁবু ছেড়ে বের হয়েছিল, তারপর গাছের কাছে আগুন জ্বালিয়েছিল, কেউ গাছে উঠেছিল, কেউ তাঁবুর দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছিল, আর শেষ 4 জন খাদ অঞ্চলে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল। এতে বোঝা যায় ঘটনার পরও তারা কিছু সময় বেঁচে ছিল এবং বাঁচার জন্য লড়াই করছিল। তদন্ত যত এগোচ্ছিল, প্রশ্নও তত বাড়ছিল। যদি তুষারঝড় হয়ে থাকে, তাহলে তাঁবুর আশেপাশে বড় ধ্বংসের চিহ্ন কেন পাওয়া যায়নি? যদি কোনো আক্রমণ হয়ে থাকে, তাহলে অন্য মানুষের পদচিহ্ন কোথায়? যদি শুধু ঠান্ডা হয়, তাহলে শেষ 4 জনের গুরুতর আঘাতের ব্যাখ্যা কী? সোভিয়েত কর্তৃপক্ষ শেষ পর্যন্ত তদন্ত শেষ করে, কিন্তু তাদের সিদ্ধান্ত রহস্য আরও বাড়িয়ে দেয়। সরকারি রিপোর্টে লেখা হয়, দলটির মৃত্যু ঘটেছে একটি অজানা কিন্তু প্রবল প্রাকৃতিক শক্তির কারণে। এই ব্যাখ্যা শুনে অনেকেই অবাক হয়ে যায়, কারণ অজানা প্রাকৃতিক শক্তি আসলে কি সেটি কেউ স্পষ্ট করে বলেনি। আর সেই মুহূর্ত থেকে ডায়েটলগ পাস শুধু একটি দুর্ঘটনা নয়, বরং বিশ্বের অন্যতম আলোচিত রহস্যে পরিচিত হয়। বই লেখা হয়, ডকুমেন্টারি তৈরি করা হয়, বিভিন্ন তথ্য সামনে আসে। কেউ বলে তুষারঝড়, কেউ বলে গোপন সামরিক পরীক্ষা, কেউ বলে অদ্ভুত প্রাকৃতিক শব্দের প্রভাব, আর কেউ কেউ আরও রহস্যময় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। কিন্তু সত্যি কী ছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের যেতে হবে শেষ অধ্যায়ে। 9 জন মানুষ, একটি তাঁবু, একটি বরফে ঢাকা পাহাড়, আর এমন একটি রহস্য যার উত্তর 60 বছরেরও বেশি সময় পরেও পুরোপুরি মেলেনি। শেষ 4 জনের দেহ উদ্ধার হওয়ার পর তদন্তকারীরা বুঝতে পারেন যে এই ঘটনা সাধারণ কোনো দুর্ঘটনা নয়। কিন্তু প্রশ্ন ছিল, সেই রাতে আসলে কি ঘটেছিল? বছরের পর বছর ধরে অসংখ্য তথ্য সামনে এসেছে। সবচেয়ে জনপ্রিয় তথ্য ছিল তুষারঝড়। অনেক গবেষকের মতে গভীর রাতে পাহাড়ের ঢাল থেকে বরফ সরে এসে তাঁবুর ওপর চাপ সৃষ্টি করেছিল। দলের সদস্যরা ভয় পেয়ে দ্রুত তাঁবু ছেড়ে বেরিয়ে যায়। অন্ধকার, তুষারঝড় এবং প্রচণ্ড ঠান্ডার মধ্যে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ধীরে ধীরে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিন্তু এই তথ্যেও সমস্যা আছে। অনেক তদন্তকারী বলেন, যদি বড় তুষারঝড় হতো, তাহলে তাঁবুটি আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল এবং আশেপাশে আরও স্পষ্ট চিহ্ন পাওয়া যেত। এই কারণেই বহু বছর ধরে অনেক মানুষ তুষারঝড় তথ্যকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। এরপর আসে গোপন সামরিক পরীক্ষার তথ্য। কিছু মানুষ দাবি করে সেই সময় এলাকায় গোপন সামরিক কার্যক্রম চলছিল। কেউ বলে রকেট পরীক্ষা, কেউ বলে বিস্ফোরক অস্ত্রের পরীক্ষা। স্থানীয় কিছু প্রত্যক্ষদর্শী আকাশে অদ্ভুত আলোর কথাও বলেছিল। ফলে এই তথ্য দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। আরও কিছু অদ্ভুত তথ্য সামনে আসে। কেউ দাবি করে কোনো অজানা প্রাণী আক্রমণ করেছিল, কেউ বলে এটি ভিন গ্রহের কোনো প্রাণীর কাজ, আবার কেউ মনে করে কোনো অজানা প্রাকৃতিক শব্দ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছিল। কিন্তু এইসব তথ্যের পক্ষে শক্ত প্রমাণ কখনো পাওয়া যায়নি। সময়ের সঙ্গে প্রযুক্তি উন্নত হতে থাকে। গবেষকরা পুরনো নথি আবার পরীক্ষা করতে শুরু করে। নতুন কম্পিউটার মডেল ব্যবহার করা হয়।
বরফের আচরণ নিয়ে গবেষণা করা হয়। বহু বছরের তদন্তের পর বিজ্ঞানীদের একটি বড় অংশ এই সিদ্ধান্তে পৌঁছায়, সম্ভবত কোনো ধরনের বরফ সরে যাওয়া বা তুষার চাপের ঘটনা দলটিকে আতঙ্কিত করেছিল। তারা দ্রুত তাঁবু ছেড়ে বেরিয়ে যায়। এরপর প্রচণ্ড ঠান্ডা, অন্ধকার এবং কঠিন পরিবেশের কারণে ঘটনাগুলো একের পর এক ঘটতে থাকে। কিন্তু এখানে রহস্য শেষ হয় না, কারণ আজও কেউ শতভাগ নিশ্চিতভাবে বলতে পারে না ঠিক কী ঘটেছিল। আমরা জানি তারা তাঁবু ছেড়েছিল, আমরা জানি তারা পাহাড়ের নিচে নেমেছিল, আমরা জানি তারা বাঁচার চেষ্টা করেছিল, কিন্তু আমরা জানি না সেই প্রথম মুহূর্তে কি তাদের এতটা আতঙ্কিত করেছিল। হয়তো সত্যিটা চিরকাল বরফের নিচেই চাপা পড়ে থাকবে, হয়তো একদিন নতুন কোনো প্রমাণ সামনে আসবে, কিন্তু যতদিন না সেই উত্তর পাওয়া যাচ্ছে ততদিন ডায়েট অফ পাস্ট রহস্য ইতিহাসের সবচেয়ে অদ্ভুত এবং আলোচিত ঘটনাগুলির একটি হয়ে থাকবে। আজও মানুষ সেই পাহাড়ের দিকে তাকায়। তারা শুধু বরফ দেখে না, তারা দেখে একটি প্রশ্ন, একটি অমীমাংসিত রহস্য, একটি রাত যে রাতে 9 জন মানুষ তাঁবু ছেড়ে বেরিয়ে গিয়েছে আর কখনো ফিরে আসেনি। আজকের আলো আঁধারের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আলো আঁধার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও এমন রহস্যময় ঐতিহাসিক ভিডিও দেখতে।